স্বাগতম সবাইকে। আমি রায়হান। আমার রাইটিং টাস্কের আজ এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো একেবারে বেসিক কিছু জিনিস, আর এর জন্যই আমি আমার এই লেকচারটার নাম দিয়েছি কানেক্টিং ডটস। এর আগে আমি একটা ক্লাসে রাইটিং এর আমি ভোকাবুলারি, অ্যাডভার্ব, নাউন, ভার্ব এসব জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি। মেইনলি ওই ক্লাসটা ছিল ভোকাবুলারি নিয়ে। আজ আমি আলোচনা করব ওভারঅল আমরা কিভাবে একটা সেন্টেন্স লিখবো এবং সেন্টেন্স স্ট্রাকচার কেমন হওয়া উচিত, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আলোচনা করব কম্পারিজন আমরা কিভাবে করতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে। তো এই জন্যই আমি আমার আজকের লেকচারটার নাম দিয়েছি কানেক্টিং ডটস। এই লেখাটা বা এই নামটা দেওয়ার পেছনে কারণ হলো, আমরা জানি যে স্টিভ জবস, অ্যাপলের প্রতিষ্ঠাতা, তিনি তার একটা স্পিচে তার লাইফের অনেক ইভেন্টগুলোর কথা বলতে গিয়ে লাইফের কথা বলতে গিয়ে কানেক্টিং ডটস ব্যবহার করেছিলেন। আর আমি কানেক্টিং ডটস ব্যবহার করব অ্যাকচুয়ালি আমরা রাইটিং টাস্ক লেখার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলো দরকার, যা আমরা সাধারণত কোথাও তেমন পড়ি না বা পড়া হয় না, সেই জিনিসপত্রগুলোই আমি মনে করিয়ে দেবো। আমি একেবারে বেসিক গ্রামাটিক্যাল অনেক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব। আর এই ফাউন্ডেশন বা এই বেসিক জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে ধরতে পারেন, আমি আশা করি যে আপনারা নিজেই সুন্দর স্ট্রাকচার লিখতে পারবেন। আর যদি এই স্ট্রাকচার লিখতে পারেন, গ্রামাটিক্যালি এরর না থাকে, আপনারা খুব ভালো একটা স্কোর পেতে পারেন। সো আসুন শুরু করি আমার কানেক্টিং ডটস ক্লাস। তো এখন আমি যেটা করব সেটা হলো, আমি বিক্ষিপ্তভাবে কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আমি বিক্ষিপ্তভাবে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করব এবং আমি চেষ্টা করব শেষের দিকে এগুলোকে কানেক্টিং করার জন্য, আমার ডটস গুলোকে আমি কানেক্টিং করব। তো আসুন প্রথমে আমি শুরু করি মজার ছেলে বা মজার বালক দিয়ে, যার নাম হলো ফান বয়েজ। ফান বয়েজ এখানে একটা নিউমোনিক। ফান বয়েজ মানে হলো এফ মানে হলো ফর, যা মানে জন্য, এ মানে অ্যান্ড, এন মানে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, অ্যান্ড এস মানে সো। সো এগুলো আমরা জানি যে এগুলোকে বলা হয় কনজাংশন, আর এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেশনটা কি, আমি একটু এক্সাম্পল দিই। আমরা জানি যে সিম্পল সেন্টেন্স হলো, যে একটা সিম্পল সেন্টেন্স ধরুন আই ইট রাইস, এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে আমি যদি সংযোগ করতে চাই, অন্য কিছুর সঙ্গে কোঅর্ডিনেশন করতে চাই, তখন আমি ব্যবহার করি এই ফান ভয়েস থেকে যে কোনো একটা কনজাংশন। ধরুন আমি লিখলাম আই ইট রাইস বাট হি ইটস নুডলস। তো আমি এখানে এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা এখন আর সিম্পল সেন্টেন্স না, এটা হলো এখন কম্পাউন্ড সেন্টেন্স। তো এই যে কোঅর্ডিনেশনটা, এই কোঅর্ডিনেশন করার জন্য আমরা কিছু কনজাংশন ব্যবহার করি। আর এই কনজাংশন হলো এখান থেকে যে কোনো একটি কনজাংশন, এখানে যে আমাদের 7টি কনজাংশন রয়েছে, সেই 7টি দিয়ে যখন আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে এক করব বা কোঅর্ডিনেশন করব, সেটাকে আমরা বলবো, তখনই আমরা সেই সেন্টেন্সটাকে হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। আর এই জিনিসটাকে বলা হয় কোঅর্ডিনেশন। আর এই কোঅর্ডিনেশন করার জন্য আমরা ফান ভয়েস ব্যবহার করে থাকি, আমরা এখান থেকে যে কোনো একটি কনজাংশন ব্যবহার করে থাকি। এখন এখানে আমি কথা বলি, আমি বলেছিলাম আই ইট রাইস, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স এবং এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আপনারা মনে রাখবেন যে যখন কোনো একটা সেন্টেন্স দিয়ে আমার পুরো ভাব প্রকাশ পাবে, যেমন আই ইট রাইস, এটা ফুল একটা সেন্টেন্স, এটাতে পুরো আমার ভাবটা প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা যায়। সো আমি বলতে পারি যে দুটো সিম্পল সেন্টেন্স অথবা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন আমরা ফান ভয়েস দিয়ে এক করব বা ফান ভয়েস দিয়ে কনজাংশন গুলো ব্যবহার করে দুটোর মাঝে কোঅর্ডিনেশন করে কম্পাউন্ড সেন্টেন্স আমরা বানাতে পারি। তো এখন কেন আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটা বা ফান ভয়েস ইউজ করব, একটা কথা মনে রাখবেন, আইএলটিএস টাস্ক 1-এ যেহেতু আমরা তুলনামূলকভাবে অনেক লেখা লিখতে হয়, সো আমি কিন্তু একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটার তুলনা করা বা একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটার সিমিলারিটি দেখানো, এই কাজগুলো করার জন্য আমার কোঅর্ডিনেশনটা দরকার। আর আমি যদি বেশি সিম্পল সেন্টেন্স লিখি, সেই ক্ষেত্রে আমি কিন্তু মার্কস বেশি পাবো না। আমি যতটা ভালোভাবে কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারবো এবং কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারবো, সেটা কিন্তু আমার মার্কস বা ভালো মার্কস আমরা তাতে পেতে পারি। তো আমরা শিখেছি যে
সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি, আমরা জানলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি। তা এখন আমরা জানবো যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি। সাব এই নামটা থেকে আমরা বুঝতে পারি, যেমন সাব অ্যাসিস্ট্যান্ট মানে হলো সহকারী বা সাহায্যকারী। তো এখানে কেন সাব অর্ডিনেটিং কনজাংশন গুলো ব্যবহার হচ্ছে এটা বোঝার জন্য আমরা বুঝতে হবে যে আপনার মনে আছে যে আমি বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স, প্রতিটি সিম্পল সেন্টেন্সই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হলো প্রতিটি সিম্পল সেন্টেন্স কিন্তু তাদের সম্পূর্ণ ভাব প্রকাশ করে। যেমন আমি বলেছিলাম আই ইট রাইস, এটা একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে কিন্তু পুরো আমার একটা সেন্টেন্স হচ্ছে একটা ভাব প্রকাশ পাচ্ছে। তো এখানে যে আই ইট রাইস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমরা যদি বুঝতে হয় যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কেন ব্যবহার হয় সেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ বলবো আপনাদেরকে। আমি বলেছিলাম যে দুটো সিম্পল সেন্টেন্স যখন সংযুক্ত হয় তখন তৈরি হয় কম্পাউন্ড সেন্টেন্স, আর যখন একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আরেকটি ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যোগ হয়, আর এই যোগ করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা ব্যবহার করে থাকি। আমি আবার আপনাদেরকে মনে করে দিই, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ডিপেন্ডেন্ট ক্লজটা কি আমি একটু উদাহরণ দেবো, তারপর এর আগে আমি একটু বলি। ডিপেন্ডেন্ট ক্লজ হলো যে এমন কোনো ফ্রেজ বা এমন কোনো ক্লজ অথবা সেন্টেন্সের কোনো একটা অংশ যেটা সম্পূর্ণ কোনো ভাব প্রকাশ করে না, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন যখন আমরা এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা অ্যাড করব, আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো হলো যেমন ইফ, when, whenever, whereas, where, wherever, while, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এছাড়া আরো অনেক সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, আপনারা একটু এগুলো ইন্টারনেটে দেখে নিতে হবে, এবং আমি আপনাদের জন্য একটা লিঙ্কও দিয়ে দেবো আজকে, আপনি সেই লিঙ্কে সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে দেখতে পারেন। তো আমি আবার মূল কথায় ফিরে যাই। এখন দেখুন, আমি যদি লিখি যে we don't spend more on schools, we don't spend more on schools, তাহলে কিন্তু এটা হলো একটা ডিপেন্ডেন্ট ক্লজ। we don't spend more on schools, এটা মানে হলো যে আমরা যদি স্কুলের জন্য ব্যয় না করি, এখানে কিন্তু আমার সম্পূর্ণ ভাবটা প্রকাশ পাচ্ছে না। ব্যয় না করলে কি হবে এই কথাটা কিন্তু আমার মনে থেকে যাচ্ছে। সো এটা কিন্তু আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা অন্য কিছুর উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর। তখন আমি পুরো একটা সেন্টেন্স লেখার জন্য আমাকে লিখতে হবে, আমি যদি উদাহরণ দিই, আওয়ার চিলড্রেন, আমাদের শিশুরা, মে নট বি প্রপারলি এডুকেটেড, আমাদের শিশুরা শিক্ষিত হবে না। ইফ হলো আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, উই ডোন্ট স্পেন্ড মোর অন স্কুলস, আমাদের বাচ্চারা শিক্ষিত হবে না যদি আমরা স্কুলের উপর ভালো টাকা পয়সা খরচ না করি। তো এখানে দেখুন, আমি আপনাদের যদি আপনারা একটু কনফিউজ হয়ে থাকেন, এখানে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হলো আওয়ার চিলড্রেন মে নট বি প্রপারলি এডুকেটেড, এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভাব প্রকাশ পায়। অন্য কিছু ছাড়াও যদি আপনি এটা একটা লিখেন, আমাদের বাচ্চারা হবে না ভালো শিক্ষিত ইফ উই ডোন্ট স্পেন্ড মোর ইন স্কুলস, যদি আমরা স্কুলের জন্য টাকা ব্যয় না করি সেক্ষেত্রে আমাদের বাচ্চারা ভালোভাবে শিক্ষিত হবে না। সো আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা একটা সিম্পল সেন্টেন্স একটা ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে এক হয় কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, যেমন ইফ, when, until, unless, though, even though, এইসবগুলো দিয়ে সংযুক্ত হয় এবং একটা সেন্টেন্স তৈরি করে, যে সেন্টেন্সটা সেক্ষেত্রে হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস একটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো যে কমপ্লেক্স সেন্টেন্স। আর এই পুরো ব্যাপারটাই হলো সাবঅর্ডিনেশন। এখানে কিন্তু আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাসিস্ট করছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে বা একটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের সঙ্গে
এক হওয়ার জন্য। তো আপনাদের জন্য আমি আরেকবার রিমাইন্ড করি, যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে এক হবে এবং মাঝখানে বা প্রথমে বা যে কোনো ভাবে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হবে, সেইটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটা কেন আমরা জানছি? এটা জানছি কারণ আপনি আপনার লেখায় যত বেশি বা যত সুন্দরভাবে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারবেন, গ্রামাটিক্যালি মিস্টেক যদি না হয়, আপনি খুব ভালো ব্যান্ড পেতে পারেন। আর এই ধরনের স্ট্রাকচার দিয়ে আপনি সহজেই আপনার রাইটিং টাস্ক 1 এর বিভিন্ন কম্পারিজন বা বিভিন্ন সিমিলারিটি আপনি প্রকাশ করতে পারবেন, আর আপনি খুব সহজেই একটা ভালো স্কোর করতে পারবেন। তো আজ আমি হঠাৎ করে অনলাইনে একটা নিউজ পেপারে দেখলাম যে সাকিব আল হাসান আবার নাম্বার 1 অলরাউন্ডার হয়ে গেছে। তো এই কয়েকদিন কিন্তু সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার ছিল না, এখন আবার সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার হয়ে গেছে। তো এখানে যে আমরা যদি সাকিব আল হাসানের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করি, ধরুন আমি সাকিব আল হাসানের সঙ্গে জ্যাক ক্যালিসের তুলনা করলাম, আমি লিখলাম যে সাকিব আল হাসান ইজ taller than জ্যাক ক্যালিস, অথবা আমি বললাম যে সাকিব আল হাসান ইজ বেটার দেন জ্যাক ক্যালিস। তো এই যে কথাটা, এই কথাটা আমরা ব্যবহার করার জন্য আমরা কিন্তু টলার ব্যবহার করেছি। তো এখানে এটা বলার কারণ হলো যে আমরা কম্পারেটিভ, আমরা জানি যে কম্পারেটিভ এবং সুপারলেটিভস এই জিনিসপত্রগুলো আমাদেরকে জানতে হবে রাইটিং টাস্ক 1 এর জন্য। তো কম্পারেটিভের জন্য এখন আমি কম্পারেটিভ নিয়ে আলোচনা করব। যখন দুজনের সঙ্গে তুলনা হয় সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ব্যবহার করে থাকি। যেমন আমাদের বেস শব্দ হলো গুড, সেটা হলো কম্পারেটিভ হলো বেটার। যখন দুইজনের সঙ্গে করে থাকি বা দুইজনের সঙ্গে তুলনা করে থাকি তখন আমরা বেটার ব্যবহার করব। এই যে কম্পারেটিভ, এই জিনিসটা আপনারা ভালোভাবে এই বেসিকটা আপনাদেরকে বাড়াতে হবে। আর এই বেসিকটা যদি বাড়াতে পারেন সেক্ষেত্রে হবে কি, আপনি যদি ভালো কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করলেন এবং সুন্দরভাবে কম্প্যারিজন করতে পারলেন, কম্প্যারিজন করার জন্য যে ওয়ার্ডগুলো দরকার, যে ভোকাবুলারি দরকার, সেগুলো আপনি ব্যবহার করলেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে ভালো স্কোর পেতে পারেন। আর এই কম্পারেটিভের জন্য আমি স্বল্প পরিসরে তেমন কিছুই দিতে পারছি না, বাট আমি বলবো যে আপনারা ভালো কোনো গ্রামার জাস্ট গুগল করলেই যে কম্পারেটিভস, আপনারা কিন্তু ভালো অনেক সোর্স পাবেন। সেখান থেকে যদি সুন্দর করে একবার পড়ে আপনার বেসিকটা ব্রাশ আপ করে নেন, আপনারা খুব ভালো করতে পারবেন। আমি শুধু বেসিক কিছু জিনিস দিই, যেমন অ্যাডজেক্টিভ যদি 1 সিলেবল হয় সেই ক্ষেত্রে আর যোগ হয়, যেমন গ্রেট, গ্রেটের শেষে কম্পারেটিভ হয় গ্রেটার। যেমন 2টা সিলেবল থাকলে, যেমন যদি থাকে ক্লেভার, সেই ক্ষেত্রে হতে পারে মোর ক্লেভার। কিন্তু অনেক ক্ষেত্রে আবার কিন্তু যেটা হয় যে কিছু এক্সেপশনও হয়, সেগুলো আপনারা জানার চেষ্টা করবেন এবং আপনারা এই কম্পারেটিভ বা কম্পারিজন কিভাবে করে এই জিনিসটা ভালোভাবে আপনারা দেখে নেবেন। কম্পারেটিভ আলোচনা করার পর এখন আমি আলোচনা করব সুপারলেটিভ নিয়ে। এটাও খুব ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো পিক বা বড় পরিবর্তনটা অন্যগুলোর সঙ্গে তুলনা করবেন, অন্যান্য কয়েকটির সঙ্গে তুলনা করবেন, যখন তুলনা হবে একটির সঙ্গে না, তুলনা যখন অনেকটির সঙ্গে বা একটা গ্রুপের সঙ্গে, আমি একটু উদাহরণ দিয়ে এর আগে আমি বলেছিলাম যে সাকিব আল হাসানের সঙ্গে আমি তুলনা করেছিলাম জ্যাক ক্যালিসের। এখন আমি তখন বলেছিলাম যে সাকিব আল হাসান ইজ বেটার দেন জ্যাক ক্যালিস, এটা হলো একটা কম্পারেটিভ। কিন্তু আমি যদি বলি সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, সেই ক্ষেত্রে কিন্তু আমি তুলনা করছি দুনিয়ার যত অলরাউন্ডার আছে, দুনিয়ার যত ক্রিকেটার আছে, সবার সঙ্গে আমি তুলনা করছি সাকিব আল হাসান। এই ক্ষেত্রে আমাদের হয়ে থাকে, এইটাকে আমরা বলবো সুপারলেটিভ। এই ক্ষেত্রে যেমন আমি এক্সাম্পল দিলাম, দ্য হাইয়েস্ট, দ্য মোস্ট প্রোডাক্টিভ, দ্য লেস প্রোডাক্টিভ, দ্য ওয়েলদিয়েস্ট, দ্য হটেস্ট, দ্য বেস্ট। সো এইরকম এগুলোকে আমরা বলি সুপারলেটিভস। বা এই সুপারলেটিভস নিয়ে আপনারা আরো একটু ডিটেলস শিখে নেবেন। আর মূল কথা হলো যে আপনারা কম্পারেটিভস এবং সুপারলেটিভস এগুলো আমরা ছোটকাল থেকেই জানি, এই জিনিসগুলোকে আবার সুন্দর করে একটু শিখে নেবেন এবং এগুলো দিয়ে কিভাবে সুন্দর করে সেন্টেন্স লিখতে পারেন, এইগুলো দিয়ে কিভাবে আপনি একটি গ্রাফকে ইন্টারপ্রেট করতে পারেন, সেটা আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন।
তো আজ আমার এই কানেক্টিং ডটস যে আমার লেকচারের নাম, সেইখানে আমি এখন কিন্তু আমার যে বিক্ষিপ্ত আলোচনা করেছি, আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। তারপর আমি আলোচনা করেছিলাম এগুলোর সাথে সাথে আমি আলোচনা করেছিলাম যে কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, ক্লজ, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এসব নিয়ে। এরপর আমি আলোচনা করেছি কম্পারেটিভ, সুপারলেটিভ, এইসব জিনিসপত্রগুলো আলোচনা করার কারণ হলো আমরা কিভাবে একটা টাস্ক 1 কে সুন্দরভাবে লিখতে পারি। তো বেসিক এইসব জিনিসপত্র আলোচনার পর আমি আজ একটা লাইন গ্রাফ আবার আলোচনা করব। গত পর্বে আমি আলোচনা করেছিলাম একটা সিঙ্গেল লাইন গ্রাফ, আজ আমি আলোচনা করব একটি ডাবল লাইন গ্রাফ। এই লাইন গ্রাফটা যদি আপনারা দেখেন, এই লাইন গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো লাইন আছে। একটা লাইন যেটা ইয়েলো, সেটা হলো ম্যানুয়াল জবস। ম্যানুয়াল জবস মানে যে কাজগুলো শরীর ব্যবহার করে বা শরীরের শক্তি, কায়িক শ্রম। আর আরেকটা হলো প্রফেশনাল জব, মানে অফিসের জব, ডেস্ক জব। তো এই দুই ধরনের জব 1985 থেকে 2005 এই 20 বছরে কেমন ভ্যাকেন্সি ছিল একটা নির্দিষ্ট কান্ট্রিতে, কেমন ভ্যাকেন্সি ছিল এই দুইটো জবের। তো এই এই দুটো লাইন গ্রাফকে আমি 150 শব্দে লিখতে হবে। তো এই দুটো লাইন গ্রাফকে আমরা লেখার জন্য আমি প্রথমে বলি যে আমি আজকে একটা স্যাম্পল দেখাবো। এই স্যাম্পলটার মতোই যে আপনারা লিখতে হবে তা না। সাধারণত যেটা লেখা হয়, আপনার পরীক্ষা যেভাবে লিখবেন, একটা ইন্ট্রোডাকশন লিখবেন, তারপরের বডি প্যারাগ্রাফ লিখবেন। বডি প্যারাগ্রাফে প্রথমে আপনি ওভারভিউ লিখবেন, পুরো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবেন যে আপনি দেখে এক ঝলক দেখে ওভারভিউ কি বুঝতে পারছেন। যেমন ওভারভিউ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যানুয়াল জব এখানে বেশি ছিল, ম্যানুয়াল জব কিন্তু এখানে বেড়ে গেছে। সো এই একটা ওভারভিউ দিবেন, পুরো ডিটেলসে যাবেন না। তো প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর একটা প্যারাগ্রাফ লিখুন ওভারভিউ, একটা প্যারাগ্রাফ না হলো কয়েকটা লাইন লিখুন ওভারভিউ, তারপরে বডি প্যারাগ্রাফে আবার আরেকটা প্যারা করে অথবা প্রথম প্যারার সঙ্গে সংযোগ করে আপনি ডিটেলস লিখবেন, যে আপনি ফিগার ইউজ করে যে 30,000-এ ছিল বা 25,000-এ গিয়েছে, ফিগার ইউজ করে ডিটেলস কয়েকটা লাইন লিখবেন। তারপরে সবকিছু বর্ণনার পর আপনি গিয়ে কনক্লুশন লিখবেন। তো এখানে যে আপনার এই কথাগুলো আমি বলেছি মনে রাখবেন, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, প্যারাগ্রাফ। ওভারভিউ প্যারাগ্রাফের সঙ্গে অথবা আলাদা প্যারাগ্রাফ করে ডিটেলস লিখবেন, তারপরে কনক্লুশন লিখবেন। তো এই কথাগুলো আমি বলার কারণ হলো যে আপনারা যেন একটা স্ট্রাকচার তৈরি করতে পারেন, কিভাবে আপনি লিখতে হবে সেটা যেন আপনি আগে থেকে প্র্যাকটিস করতে পারেন। আর এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে সবসময় এটা মনে রাখবেন যে আপনারা, আমি যে জিনিসগুলো শিখাচ্ছি এগুলো আপনার ফাউন্ডেশন। আপনি চেষ্টা করবেন কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পারিজন, এইসব জিনিসপত্রগুলো যেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং আপনি যেন আপনার টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারেন। আপনাকে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা আপনি শুধু গ্রামার ভালোভাবে লিখলেন, ভালো ভোকাবুলারি লিখলেন, বাট আপনি ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারলেন না। আমি যেমন এখানে আপনি সুন্দরভাবে বুঝাতে পারলেন না যে কোথায় বেড়েছে কোথায় কমেছে, আপনি কিন্তু অনেক সুন্দর স্ট্রাকচার লিখেছেন। সো টোটাল কথা হলো ছবিটা সুন্দরভাবে ইন্টারপ্রেট করতে হবে, ভালো গ্রামার দিতে হবে, ভালো সেন্টেন্স স্ট্রাকচার দিতে হবে এবং ভালোভাবে ভোকাবুলারি ইউজ করবেন। আর আরেকটা জিনিস করবেন, যেন আরেকটি লাইনের সঙ্গে আরেকটি লাইনের সংযোগ থাকে, যেটাকে আমরা বলবো কোহেশন। যেমন একটি লাইনের সঙ্গে আরেকটি লাইনের যেন সামঞ্জস্য থাকে। এই চারটা জিনিস যদি আপনারা ধরে রাখতে পারেন, আপনারা খুব একটা ভালো স্কোর পাবেন। তো আসুন আমি পরবর্তী কয়েকটি স্লাইডে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে লিখেছি ইন্ট্রোডাকশন, আমি এখানে কিন্তু আজকে ডিটেলস এবং ওভারভিউ এইভাবে ভাগ করে লিখিনি, আমি একটা প্যারাগ্রাফে সবকিছু লিখেছি। তো আমি ট্রেনগুলো দেখানোর চেষ্টা করেছি এবং এরপর আমি কনক্লুশন লিখেছি। তো আমি এখন আমি একটা ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশন লেখার জন্য আমি একটা ফর্মুলা ব্যবহার করেছি এর আগের ক্লাসে, যে আপনারা প্রথমে যে লাইন গ্রাফ বা বার গ্রাফ লিখবেন, তারপরে ব্যবহার করবেন যে শোজ বা ইলাস্ট্রেটস বা এরকম কোনো একটা জিনিস ব্যবহার করবেন, তারপর আপনি এই টপিকটা ব্যবহার করবেন, তারপর আপনি সেই সংখ্যা ব্যবহার করবেন যে টাইম পিরিয়ডটা। তো এখানে আমি লিখলাম যে আমি এখানে কিন্তু লিখতে পারতাম দ্য লাইন গ্রাফ
কিন্তু আমি সেটা না লিখলাম যে দ্য গ্রাফ ইট ডাজন্ট ম্যাটার। আপনি দ্য গ্রাফ শোজ, গ্রাফ আমাদেরকে দেখাচ্ছে। টপিক হলো আমাদের দ্য নাম্বার অফ প্রফেশনাল অ্যান্ড ম্যানুয়াল জবস, নাম্বার অফ প্রফেশনাল ম্যানুয়াল জব অ্যাভেলেবেল ছিল ওভার a 20-year period। এখানে কিন্তু আমার কোশ্চেনে থাকতে পারে 1985 to 2005। আমি কিন্তু সেটাকে একটু প্যারাফ্রেজ করে চেঞ্জ করে লিখেছি 20-year period। আপনি যদি একটু সুন্দরভাবে প্যারাফ্রেজ করে কোশ্চেনটা মনে রাখবেন, কোশ্চেনটা ব্যবহার করে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, কিন্তু একটু প্যারাফ্রেজ করে একটু চেঞ্জ করে মিনিংটা যেন সমান থাকে সেভাবে করে আপনি একটা সুন্দর ইন্ট্রোডাকশন লেখার চেষ্টা করবেন। এখন এখানে আমি বডি প্যারাগ্রাফ লিখবো। তো বডি প্যারাগ্রাফ আমি এখানে লিখেছি। এখানে একটা ছোট কথা বলি, আমি এখানে যে ভার্ব গুলো ব্যবহার করেছি, যেমন রাইসকে আমি রোজ লিখেছি, এখানে আপনারা যদি দেখেন, তারপর ড্রপকে আমি ড্রপড লিখেছি। দেখুন এগুলো কিন্তু সব পাস্ট টেন্স, বিকজ এটা কিন্তু 1985 থেকে 2005। সো এখানে কিন্তু আমি অতীতকাল ব্যবহার করেছি। এখন এখানে আপনাদের কারো যদি একটু ভালোভাবে কনসেন্ট্রেশন দেন, আপনি দেখতে পাবেন যে আমি কিন্তু ইন্ট্রোডাকশনটা লিখেছি প্রেজেন্ট টেন্সে। কেন লিখেছি? কারণ আমি কিন্তু এখন বর্ণনা করছি, এজন্য ইন্ট্রোডাকশনটাকে আমি যদি লিখতাম যে দ্য গ্রাফ শোড, তাহলে হয়ে যেত কি গ্রাফ দেখিয়েছিল বা গ্রাফ প্রদর্শন করেছিল, আগে করেছিল, বাট আমি এখন লিখছি। তো আমি যদি ইন্ট্রোডাকশনটা সুন্দরভাবে লিখলাম যে দ্য গ্রাফ শোজ, আর এখানে যখন বডি প্যারাগ্রাফ আমি লিখছি যে কি এখন আমি কি দেখছি, তারপর আমি লিখলাম যে হ্যাঁ আমি এখানে দেখছি যে ম্যানুয়াল জব ভ্যাকেন্সিজ rose dramatically between 1985 and 1990। সো প্রথম 5 বছরে আমার একটা ড্রামাটিক বা একটা বড় চেঞ্জ হয়েছে ম্যানুয়াল জবসে, খুব উপরের দিকে উঠে গেছে শার্প ভাবে, সেটাকে আমরা লিখেছি ড্রামাটিক্যালি। এখানে দেখুন আমি বাট ব্যবহার করেছি। বাটটা কিন্তু আপনারা জানেন যে বাটটা কিন্তু আমি এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানানোর চেষ্টা করেছি বা বানিয়েছি। বাট ব্যবহার করে আমি আরেকটা ইনফরমেশন এখানে যোগ করেছি। এই যোগ করার পর আমি এখন অন্য একটি লাইনে চলে গেছি, সেখানে আমি কিন্তু ম্যানুয়াল জব বাদ দিয়ে আমি এখন প্রফেশনাল জবের কথা লিখেছি। প্রফেশনাল জবের কথাটা লেখার পরে আমি এখানে যেটা করেছি আপনারা এখানে দেখুন, আমি এখানে লিখেছি when। এখানে কিন্তু আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করেছি। দ্য ফিগার্স দেন রিমেইনড আনটিল 2005 when they fell to 10,000। সো এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো লিখেছি, এখন এখানে একটা জিনিস আমি লিখিনি, অনেকেই হয়তো মনে করতে পারেন আমি কিন্তু মাঝে মাঝে ফার্স্ট অফ অল, আফটার দ্যাট এগুলা লিখিনি, কিন্তু এই বলে কি আমার লেখাটাতে কোহেশন বা সামঞ্জস্য নেই? অবশ্যই আছে। আপনি এখানে দেখুন আমি লিখেছিলাম এই লাইনটা, দ্য নাম্বার অফ প্রফেশনাল জবস অ্যাভেলেবল অলসো ইনক্রিজ বিটুইন 1985 and 1990 reaching a peak of approximately 15,000। approximately মানে হলো যে পুরোপুরি 15,000 না, ধরুন 14,000 13,000 হলো, সেটাকে সেই ক্ষেত্রে আমি approximately ব্যবহার করছি। approximately টা ব্যবহার করা কিভাবে করবেন সেটা আমি বলে দিলাম। এখানে দেখুন এটা করার পর আমি the figures then remained until 2005, এখানে কিন্তু এরপরে আমি প্রফেশনাল জব বা কিছু ব্যবহার করিনি, আমি কিন্তু the figures। এইটা দ্বারাই বোঝা যায় যে আমি এর আগের লাইনটা আমি বুঝিয়েছি। সো এই যে লাইন টু লাইনের যে সংযোগ, এটা যদি আপনি সিমিলারলি বা ফাস্টলি যদি কেউ সুন্দরভাবে ব্যবহার করতে পারেন সেটা কিন্তু মানা নেই, সেটা না করেও যদি আপনি লাইন বাই লাইন এভাবে একটা সংযোগ করতে পারেন, সেটা কিন্তু এটাই কিন্তু কোহেশন। কোহেশন মানে কিন্তু হাউএভার, মোরএভার এগুলো ব্যবহার করা না, এইভাবেও যদি আপনি লাইন বাই লাইন সংযোগ করতে পারেন সেটাও কিন্তু কোহেশন। আমি আজকে কিন্তু জোর দিচ্ছি গ্রামার, কোহেশন, ভোকাবুলারি, আপনার টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট হলো যে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো কিন্তু সঠিক কিনা। এই টোটাল পুরো প্যাকেজটা যদি আপনি লিখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো স্কোর পেতে পারেন। এটা কিন্তু খুবই সহজ কাজ যদি আপনি একটু খেয়াল করে রাখেন। আর এই যে বডি প্যারাগ্রাফটা, এখানে আপনারা যদি কোথাও বুঝতে না পারেন আপনি কিন্তু আবার একটু ভালো করে পিছনে গিয়ে আপনি গ্রাফটা দেখতে পারেন, গ্রাফটা দেখে আবার এসে আপনি বডি প্যারাগ্রাফটা লিখতে পারেন। আর একটা কথা, আমি কিন্তু এখানে আমি
বলেছিলাম যে ডিটেলস এবং আমি ডিটেলস এবং ভাগ করে লিখিনি। নর্মালি আমি বলেছিলাম যে ডিটেলস এবং ওভারভিউ এভাবে ভাগ করে লিখতে হবে, আমি কিন্তু সেভাবে ভাগ করে লিখিনি। আমি টোটাল একটা ট্রেন্ড লিখেছি। আমি বিভিন্ন ধরনের সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করেছি এবং গ্রামাটিক্যালি কিভাবে সুন্দরভাবে লেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু মূল পরীক্ষায় আপনার চেষ্টা করুন ওভারভিউ এবং ডিটেলস, আমি সেটা শেষের দিকে আপনাদেরকে দেখাবো এবং এটা নিয়ে একটা কুইজও আছে, তো সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তারপর আমি একটা কনক্লুশন লিখেছি। অনেকে আর্গিউ করে কনক্লুশন লিখতে, বা অনেকে লিখতে চায় না। সো কনক্লুশন যদি আপনি লিখতে চান, একটা সুন্দর স্ট্রাকচার করতে চান, আপনি কনক্লুশন লিখতে পারেন। আর কনক্লুশন যদি লিখেন সেক্ষেত্রে আপনি একটু ওভারঅল বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করুন পুরোটা। আমি এর আগে বলেছিলাম যে আপনারা একটা ওভারভিউ প্যারাগ্রাফ লিখবেন, আর কনক্লুশনে পুরো এক লাইনে পুরো ওভারভিউটাকে এক লাইনে সামারি করে লিখবেন। সেই ক্ষেত্রে ধরুন আমি লিখতে পারি, এখানে আমি কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেছি কারণ এখানে কিন্তু আমার ওভারঅল আছে, লিখেছি কিন্তু দিস ফিগার্স ইন্ডিকেট দ্যাট। এখানে দেখুন আমি একটা কথা বলি যে সেখানে এটা হলো যে আমি এখানে বুঝাতে চাচ্ছি দিস ফিগার্স ইন্ডিকেট দ্যাট, এটা হলো একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে এই ফিগারগুলো কি ইন্ডিকেট করে সেটা আমরা জানি না। তারপরে দেয়ার আর ফিউয়ার প্রফেশনাল জবস, শেষের অংশটা ওভারঅলের পরের অংশটা হলো আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এখন একটা কথা আমি সে সময় উল্লেখ করিনি, এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রথম অংশের পর একটি কমা বসেছে। সবসময় মনে রাখবেন যখনই কমপ্লেক্স সেন্টেন্সে, কথাটা আমার ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যখনই কমপ্লেক্স সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজটা আগে যাবে, ডিপেন্ডেন্ট ক্লজ আগে বসবে, সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজের পর একটা কমা দিতে হবে। কিন্তু যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে বসতো, যেমন দেয়ার আর ফিউয়ার প্রফেশনাল জবস অ্যাভেলেবল দেন ম্যানুয়াল জবস, এটা যদি আগে যেত এবং ডিপেন্ডেন্ট ক্লজটা পরে আসতো, সেক্ষেত্রে কিন্তু কমা দরকার হতো না। আপনারা যদি এই কমার ব্যবহার সুন্দরভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার কমপ্লেক্স সেন্টেন্সটা ভুল হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু জানবেন না আপনি কিভাবে কম নাম্বার পেলেন। তো এই যে কমার ব্যবহারটা, এটা যদি আপনারা না বুঝে থাকেন, আমি আবারও বলছি, যদি ডিপেন্ডেন্ট ক্লজ আগে বসে সেক্ষেত্রে কমা বসবে, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আগে বসলে কমা বসবে না। আর এটা বোঝার জন্য আপনারা ভালোভাবে একটু সেন্টেন্স স্ট্রাকচার, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ব্যবহার হয় বা কিভাবে লিখতে হয় এটা আবার একটু আপনারা দেখে নেবেন। তাহলে যদি আমার কথা নাও বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো আজ আসলে আমি অনেক বিক্ষিপ্তভাবে আলোচনা করেছি। যদি কেউ না বুঝতে পারেন আমি আসলে দুঃখিত। আমি চেষ্টা করেছি আমার ডটগুলোকে এখন আমি কানেক্ট করার চেষ্টা করেছি। আমি কিন্তু বিক্ষিপ্ত আলোচনাগুলোকে আমি এক জায়গায় এনে কিভাবে রাইটিং করতে হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। আর আমি আজকে যেটা করেছি সেটা হলো যে আমাদের, যদিও আমি বলেছি শেষ, কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হলো আপনারা যদি আমার লেকচারটা বুঝে থাকেন তাহলে এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আছে। এই ওয়েবসাইটের অ্যাড্রেস যদি এখান থেকে আপনারা নাও লিখতে পারেন, আমি কিন্তু এটা অনুশীলনে দিয়ে দিয়েছি। সেই অনুশীলনে যেটা হলো সেটা হলো যে আপনাদের অনুশীলন মানে হলো, আমি সবসময় অনুশীলন বলে রাখি একটু এডিশনাল রিডিং, এটাকে অনুশীলন না বলে আপনি এডিশনাল রিডিং বলতে পারেন। দয়া করে এটা করার চেষ্টা করবেন, কারণ আমি দেখেছি যে তেমন কেউই, আমার মনে হয় এটা খুব কম মানুষ আছে এটা করার চেষ্টা করেন। আপনারা এই কুইজটা করলে যেটা সুবিধা হবে সেটা হলো যে আজকে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো খুব সুন্দরভাবে ওখানে বলা আছে এবং আরো বাড়তি কিছু বলা আছে কিভাবে আপনি ভালো স্কোর পেতে পারেন, ইংরেজিতে বলা আছে। তো এবং একটা স্যাম্পল টাস্ক 1 লাইন গ্রাফ সলভ করা আছে, আপনারা সেটা দেখবেন এবং তার ওখানে টিপস গুলো পড়বেন। এইগুলো করার পর শেষের দিকে একটা কোশ্চেন দেয়া আছে স্যাম্পল, যেটা কোনো আনসার দেয়া নেই এবং সেই আনসারটা লেখা আছে যে এই ওয়েবসাইটের মালিককে বা এই ওয়েবসাইটটা যে চালায় তাকে ইমেল করার জন্য। আপনারা তা না করে ওই কোশ্চেন আনসারটা যদি লিখতে পারেন যেটা শেষে দেওয়া আছে, সেটা দয়া করে আমাদের IELTS HSC হায়ার স্টাডি অ্যাব্রয়েডের IELTS TOEFL গ্রুপের পোস্টে আপনারা দিতে পারেন। তাহলে আমরা আমাদের IELTS টিমের যারা আছে তারা যে কেউ একজন আপনারা এটা দেখে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এবং তো আমি আবারও বলি, শেষ হয়েও কিন্তু আমার শেষ হলো না। আপনারা দয়া করে অনুশীলনে যাবেন, গিয়ে
একটু ওইখানে একটু পড়াশোনা আছে, সেটা পড়াশোনা করে আর একটু ভালোভাবে বুঝবেন এবং আমার লেকচারটা ব্যবহার চেষ্টা করলে ইন্টারনেটে কোনো সোর্স ইউজ করে আপনারা একটা কোশ্চেন সলভ করবেন এবং সেটা সলভ করে স্যাম্পল আনসারটা আপনার আইএলটিএস পোস্টে দেওয়ার চেষ্টা করবেন। যারা দিতে পারবেন, তাদের মধ্যে যারা বেস্ট হবেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি গিফট আছে। সেই গিফটটা কি তা আমি পরে জানাবো। তো ধন্যবাদ আজকে আমার লেকচার দেখার জন্য। যদি আপনারা কিছু না বুঝে থাকেন, গেট ব্যাক টু মি এবং আমাকে আপনারা ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস রায়হান দেন BPH রায়হান RAYHAN রায়হান তারপরে BPH@yahoo.com অথবা আমার পোস্ট আমরা HSC IELTS এর আপনার পোস্ট লিখতে পারেন। এছাড়াও যদি আপনি চান, আপনি ইচ্ছা করলে ফেসবুকও আপনি লিখতে পারেন। তবে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো আপনার যেন আমাদের গ্রুপ পোস্টে দেন, তাহলে অন্যরাও দেখে শিখতে পারবে।